গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আজকে শুরু করছি ভারতের আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস সিঁড়ি ভেঙে ভেঙে। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1997 সালে। অহংটা এখনো বেশ আছে। বয়সে একটু স্তিমিত হয়ে এসেছে ঠিকই, সবসময় আগের মতো ফনা তুলে দাঁড়ায় না। সংসারের নানা প্রকাশ্য ও চোরা মারে বারবার আহত হয়েছে বটে, কিন্তু এখনো আছে। কে জানে, হয়তো অহংকারটুকুই আছে, আর তার কিছু নেই। তার বউ শিখা বলে, এত আমি আমি করো বলি আর কারো দিকে তাকিয়ে দেখলে না কখনো। অত অহংকার বলি ছেলেটা পর হয়ে গেল, জামাই যাওয়া আসা বন্ধ করল, এখন অহং ধুয়ে জল খাও। এই শিখার সঙ্গে একটা জীবন বনিবনা হল না তার। অন্তত দুবার তাদের সম্পর্ক স্থায়ীভাবে ভেঙে যাওয়ার মুখে এসেছিল। টিকে আছে বটে, তবে ওপর উপর, ভেতরে কোনো টান নেই, সমবেদনা নেই। দুটো মানুষ এক ছাদের তলায় বাস করেন মাত্র। আজ ওই অহংবোধী তাকে প্ররোচনা দিয়েছিল হঠকারিতার। সন্ধ্যাবেলা রুটিন মতোই সান্ধ্য ভ্রমণ সেরে ফিরে দেখলেন লিফটটা খোলা। দুজন মিস্ত্রি গোছের লোক খুটখাট করে কিছু সারাচ্ছে টারাচ্ছে। বাসুদেব জিজ্ঞেস করলেন, কি হয়েছে হে? লিফটের ভেতর থেকে মিস্ত্রিদের একজন বলল, সার্ভিসিং হচ্ছে। কতক্ষণ লাগবে? 2-3 ঘন্টা, আজ নাও হতে পারে। বাসুদেব চিন্তিত হলেন। তার ফ্ল্যাট 8 তলায়, হার্ট ভালো নয়। উচিত হবে কি সিঁড়ি বেয়ে ওঠা? এমন অবস্থায় ইচ্ছে করলে তিনি গড়চায় মণিময়ের বাড়ি চলে যেতে পারেন। মণিময় অনেক দিনের বন্ধু, কিন্তু শিখাকে জানানো দরকার। কিভাবে জানাবেন? তার ফ্ল্যাটে ফোন নেই। দারোয়ানকে একটু খুঁজলেন বাসুদেব, সে ব্যাটার টিকিও দেখা গেল না। আসলে ফ্ল্যাট বাড়িটা এখনো সম্পূর্ণ হয়নি, কাজ চলছে। বেশিরভাগ ফ্ল্যাটেই এখনো লোক আসেনি। 10 তলার এই বাড়িতে আজ অবধি মাত্র 4-5টা ফ্ল্যাটে লোক ঢুকেছে। এখনো দারোয়ানদের অ্যাপয়েন্টমেন্ট হয়নি, মাত্র একজনকে দিয়ে কাজ চালানো হচ্ছে। ফ্ল্যাটের মালিকরা সবাই এসে গেলে কমিটি হবে, তারপর পুরোদস্তুর দারোয়ানদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা। বাসুদেব এদিক ওদিক দারোয়ানটাকে একটু খুঁজে হতাশ হলেন। এ বেটা প্রায় সময়ই ছুতোনাতায় কোথায় না কোথায় চলে যায়। সিঁড়িটার কাছে এসে দাঁড়ালেন। আধুনিক ফ্ল্যাটগুলোর তলা তেমন উঁচু হয় না। পারবেন কি? যৌবনে ফার্স্ট ডিভিশন ক্লাবে ফুটবল এবং ক্রিকেট দুই খেলেছেন। খেলা থেকেই তার জীবনের প্রথম চাকরি। এখনো দেয়াল আলমারি ভর্তি তার খেলার ট্রফি। অহংটা মাথা চাড়া দিল। পারবেন না? তাই কি হয়? মাত্র 66 বছর বয়স, এখনো তার সেক্স কার্যকর, এখনো দুবেলা মাইল 2 করে হাঁটেন। শরীর নিয়ে তার অহংকার আছে। মাস 4 আগে হার্টের গন্ডগোল ধরা পড়েছিল ঠিকই, কিন্তু সেটা তেমন দুশ্চিন্তার কিছু নয়, অন্তত তিনি মনে করেন না। ঢাকুরিয়ার বাড়িটা নিয়ে গন্ডগোল করছিল ভাইপোরা। আইন বাসুদেবের পক্ষে ছিল বটে, কারণ বাড়িটা তার নামেই, কিন্তু নৈতিক দিকটা তার দুর্বল ছিল। কারণ তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে এজমালি সম্পত্তি বেচা টাকা তার বাবা এবং ভাইরা কিছু কিছু পাঠাত, সেই থেকেই বাড়িটার সূত্রপাত। বাবার ইচ্ছে ছিল বড় বাড়ি করে সব ভাই একসঙ্গে থাকবে, যেমন দেশের বাড়িতে ছিল। কথা ছিল বাড়িটা নিজের নামে করলেও বাসুদেব পরে দলিলে অন্যদের নামও ঢোকাবেন। বাসুদেবের তাতে আপত্তি ছিল না, কিন্তু কালক্রমে দেখা গেল দেশের বাড়ি থেকে যে টাকা এসেছিল তার চেয়ে বেশি টাকা বাসুদেবের তহবিল থেকে বাড়ির পেছনে খরচ হয়েছে। বাবা আর এসে পৌঁছতে পারলেন না, ও দেশেই মারা গেলেন। দাদাদের মধ্যে একজন এলেন। এলো ভাইপো ভাইঝিরা। বাড়িতে এসেই উঠল সবাই। তারপর শুরু হলো তাগিদ, বাড়ির ভাগ লিখে দাও। বাসুদেব শেষদার সামনে হিসেব ফেলে দিয়ে বললেন, আমার 2.5 লাখ টাকা দিয়ে দাও, লিখে দিচ্ছি। গন্ডগোলের সূত্রপাত সেখানেই। এত টাকা তিনি খরচ করেছেন এটা কেউ বিশ্বাস করল না। ঝগড়াঝাটি শুরু হলো এবং সম্পর্কের অবনতি ঘটতে লাগলো। বাসুদেবের জোর বেশি, কারণ তিনি এখানকার লোক। তিনি হুমকি দেয় শেষদা রাগ করে ভাড়া বাড়িতে গেলেন। ভাইপোরাও বিদায় নিল। মামলা মোকদ্দমার তোড়জোড় চলতে লাগলো। দেশ থেকে বড়দাও কয়েকবার আসা যাওয়া করলেন। বাসুদেব সাফ জানিয়ে দিলেন 2.5 লাখ টাকা না পেলে তিনি বাড়ির ভাগ কাউকে দেবেন না। মামলা হলে বাসুদেবের জয় অনিবার্য ছিল। তাছাড়া এদেশে দেওয়ানি মামলার নিষ্পত্তি হতে এত সময় নেয় যে যুবক বুড়ো হয়ে যায়।
এক পুরুষে হয়তো নিষ্পত্তি হয়ও না। এসব ভেবেই বোধহয় ওরা আর মামলা টামলা করেনি, কিন্তু দাবিও ছাড়েনি। অন্তত দুটি ভাইপো শিবশঙ্কর আর গোপাল নাগরিক কমিটি, রাজনৈতিক দল আর স্থানীয় মস্তানদের সঙ্গে যোগাযোগ করে প্রায় ঝামেলা পাকাত। বাসুদেব 1 বছর আগে তাই বাড়িটা প্রমোটারকে দিয়ে দিলেন। নিয়ম মতো প্রমোটার ফ্ল্যাট তৈরি করে তাকে সেখানে ফ্ল্যাট দেবে। কিন্তু বাসুদেব প্রমোটারকে বললেন, আমি এখানে থাকবো না, অন্য জায়গায় আমাকে ফ্ল্যাট দিতে হবে। তবে এ বাড়িতেও আমার এক আত্মীয়ের জন্য একটা ফ্ল্যাট চাই। বালিগঞ্জ ফাঁড়ির কাছে এই ফ্ল্যাটটা প্রমোটারই তাকে দিয়েছে। পুরনো বাড়িতে ফ্ল্যাট হচ্ছে শুনে ভাইপোরা ফের একজোট হয়ে ঝাঁপিয়ে পড়েছিল তার আর প্রমোটারের উপর। ফ্ল্যাটই যখন হচ্ছে তখন আমাদেরও ফ্ল্যাট দিতে হবে। বাসুদেব সেসব কথা গায়ে মাখেননি, শুধু শিখাই মাঝে মাঝে তাকে বলতো, এই কাজটা তুমি ভালো করছো না, বাড়ির ভাগ যদি না দিতে পারো অন্তত ওদের কিছু টাকা ধরে দাও, প্রমোটার তো তোমাকে 7 লাখ টাকাও দিয়েছে। বাসুদেব একবার যে সিদ্ধান্ত নেন তার থেকে আর টলেন না। মাথা নেড়ে বললেন, ওরা আমার সঙ্গে শত্রুতা করার চেষ্টা না করলে দিতাম, এখন 1 পয়সাও দেব না। তার ভাইপো গোপাল একবার তাকে গুন্ডা দিয়ে মারাবে বলে শাসিয়েছিল, তিনি সেটা ভোলেননি। শিখা বলল, ওদের অভিশাপে আমাদের ভালো হবে না। তিনি যথারীতি শকুনের সাপ ও গরুর মৃত্যুর কথা বলে ব্যাপারটা উড়িয়ে দিয়েছিলেন। পাপ পুণ্যের ভয় বাসুদেবের নেইও, কারণ ওসব তিনি মানেন না। তিনি মনে করেন জীবনের ক্ষেত্রে একটাই নিয়ম, যার দাঁতের নখের জোর বেশি সেই টিকে থাকার অধিকারী। তার ভয় ডর ভাবাবেগ বরাবরই কম। অহংকারী লোকেদের ওসব কমই থাকে। অহংকার কথাটার মানে কি তা বাসুদেব খুব ভালো জানেন না। অহংকার মানে কি নিজেকে ভালোবাসা? তাহলে তো সবাই অহংকারী। তবে কি নিজেকে নিয়ে গৌরববোধ? সেটা অল্প বিস্তর সবারই আছে। তবে কি অহংকার মানে নিজেকে সর্বদা নির্ভুল আর অভ্রান্ত মনে করা? নিজেকে ছাড়া আর সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা? নিজের আরাম বিলাস সুখ ছাড়া অন্য কারো আরাম বিলাস সুখের কথা না ভাবা? যদি এসবই হয়ে থাকে তাহলে বাসুদেব অহংকারী, সন্দেহ নেই। তিনি কোনোদিনই অন্যের ব্যথা বেদনা দুঃখ অভিমান নিয়ে বিশেষ মাথা ঘামাননি। তার 2 ছেলে এবং মেয়ের নাকি অভিমান আছে যে বাবা তাদের কখনো ভালোবাসেনি। ভালোবাসেনি কথাটা ঠিক নয়, তবে তাদের নিয়ে আধিক্যতা তার ছিল না। ওরা বায়না করলে তার ধৈর্যচ্যুতি ঘটত। ছেলেমেয়েরা তাকে জমের মতো ভয় পেত বরাবর, এখন হয়তো ঘেন্না করে, কারণ অবিরল ভয় হয়তো কখনো কখনো সমাধান না পেয়ে ঘেন্নায় পর্যবসিত হয়। বাসুদেব ছেলে মেয়ের ঘেন্নার ভাবটা একটু টের পান। একটা তলা উঠে এলেন বাসুদেব। কোনো অসুবিধা হবে না, আস্তে আস্তে উঠলে অসুবিধা হওয়ার কথাও নয়। উঠতে উঠতে তিনি নিজের প্রবল অহংকারের কথাই ভাবছিলেন। হ্যাঁ, ঠিক বটে, তিনি অহংকারী, কিন্তু ওই অহংকারী কি তাকে বাঁচার জীবনী শক্তিটা যোগান দেয় না? অহংহীন পুরুষ তো নির্বীজ পুরুষের মতোই, তাই না? তার খেলোয়াড় জীবনের শেষ দিকে যখন ফর্ম পড়ে যাচ্ছে, যখন দম পান না, যখন ভারী পা আর আগের মতো ডজ বা কারিকুরি দেখাতে পারে না, তখন একটা দুর্দম অহংকারী তাকে মাঠ ছাড়তে দেয়নি। অনেক গুরুতর খেলায় স্রেফ মনের জোরে তিনি ক্ষমতার চেয়ে 10 গুণ বেশি দিয়েছেন। টিম থেকে তাকে বাদ দেয়া হবে, এটা তার সহ্য হওয়ার কথা নয়। একটা সময় তিনি নিজেই সরে এলেন সসম্মানে। খেলার শেষ জীবনে একটা ছেলেকে চিরকালের মতো বসিয়ে দিয়েছিলেন তিনি, সেও ওই অহংকার থেকেই। শুভম মিত্র বলে ছেলেটা তখন লেফট আউটে দারুণ খেলছে, খুব নামডাক। শুভমের দলের সঙ্গে যেদিন খেলা পড়ল সেদিনকার কথা, বাসুদেব রাইট হাফে, শুভম ছেলেটার পায়ে ছিল হরিণের মতো দৌড়, তেমনি সূক্ষ্ম বল প্লে, তেমনি টার্ন এবং শুটিং, কমপ্লিট প্লেয়ার যাকে বলে। প্রথম হাফে তাকে সামলাতে হিমশিম খাচ্ছিলেন বাসুদেব। শুভম তাকে অনায়াসে টুস্কি মেরে কাটিয়ে যাচ্ছে, এবং বাসুদেব বলে মাঠে যে কেউ আছে সেটাই যেন মনে রাখছে না। অবহেলাটা সহ্য হচ্ছিল না বাসুদেবের। তিনি বুঝতে পারছিলেন এরকম চললে সেকেন্ড হাফে তাকে বসানো হবে, তার বদলে নামবে সত্য রায়। তাই হাফ টাইমের কয়েক মিনিট আগে তিনি পাটা চালালেন, যেমনটা চালালে বিপক্ষের মারাত্মক ক্ষতি হতে পারে। শুভম ভালো খেলোয়াড় ছিল ঠিক, কিন্তু এসব অভিজ্ঞতা ছিল না। চোরা পায়ের মার খেয়ে ছিটকে 5 হাত গড়িয়ে গিয়ে ছটফট করতে লাগল। তারপর স্ট্রেচারে শুয়ে হাসপাতাল। শুভমের সেই শেষ খেলা। পায়ের হাড় এমনভাবে ভেঙেছিল জীবনে আর মাঠে নামতে পারেনি। এই রাফ ট্যাকলটি নিয়ে কাগজে বিস্তর লেখালেখি হয়েছিল তার বিরুদ্ধে। বাসুদেব কি অনুতপ্ত হয়েছিলেন?
হয়তো একটু হয়েছিল অনুতাপ, কিন্তু অহংকারী তবু বরাবর তাকে চালিয়ে এনেছে। অহংকারীর একটু স্বার্থপর হয়েই থাকে, এবং তারা অন্যের সম্পর্কে উদাসীন। শিখা এবং আর কেউ, বিশেষ করে শিখা যখন তাকে স্বার্থপর বলে তখন খুব একটা ভুল বলে না। এই স্বার্থপরতা আর উদাসীনতা কত নির্মম হতে পারে তার উদাহরণ রীনা আর শঙ্কর, স্বামী স্ত্রী। এই দম্পতিকে তিনি ভালো করে দাম্পত্য জীবনযাপন করতেই দেননি। যে কোনো ক্ষেত্রে একটু নাম করলেই ভক্ত জোটে। তার ভক্ত বড় কম ছিল না। ছেলেদের কথা বাদ রাখলেও মেয়ে ভক্তেরা ছিল অনেক। তাদের বেশ কয়েকজনের সঙ্গে তার দৈহিক সম্পর্ক হয়েছিল। এরকম হয়েই থাকে, মনে রাখার মানে হয় না। কিন্তু রীনা অন্যরকম। রীনা ছোটখাটো রোগা, মুখখানা ভারী মিষ্টি, মায়াবী চোখ দুখানা ছিল গভীর রহস্যে ভরা, নম্র শরীর আর মাজা রং। রীনা যখন তার প্রেমে পড়ে তখন রীনার বিয়ে হয়ে গেছে, আর বাসুদেব শুধু বিবাহিতই নন, 2 ছেলে মেয়ের বাবাও। কিন্তু তারা দুজন এমনভাবে পরস্পরের প্রেমে পড়ে গেলেন যেন তাদের বয়ঃসন্ধি। দেহ তো ছিলই, দেহ ছাড়িয়েও অনেক দূর গড়ালো সম্পর্ক। শঙ্কর এক মস্ত ইঞ্জিনিয়ারিং ফার্মের সেলস ইঞ্জিনিয়ার, নানান জায়গায় ট্যুর থাকত। কিন্তু তা বলে বাসুদেব যে শঙ্করের অনুপস্থিতির সুযোগ নিতেন তা নয়, বরং রীনার সঙ্গে পরিচয়ের অল্প কিছুদিনের মধ্যেই তিনি শঙ্করকে মুখের উপর বলে দিয়েছিলেন, তুমি ওকে ডিভোর্স করো, ওকে আমার চাই। রীনাও স্পষ্টভাবেই ডিভোর্স চেয়েছিল শঙ্করের কাছে। বেচারা শঙ্কর, সে এমনই হদ্দমুদ্দ ভালোবাসত রীনাকে যে প্রস্তাব শুনে প্রথমটায় রেগে গেল। তারপর যখন বুঝল ওদের আটকানোর উপায় নেই, তখন পাগলের মতো হয়ে গেল। তখন সে বাধ্য হয়ে রীনাকে বলেছিল, যা খুশি করো, কিন্তু আমাকে ছেড়ে যেও না। আমি বাসুদেবদার সঙ্গে তোমার সম্পর্ক মেনে নিচ্ছি, শুধু কথা দাও আমাকে ছেড়ে যাবে না। পৌরুষের এমন অভাব বাসুদেব কদাচিৎ কোনো পুরুষের মধ্যে দেখেছেন। কেউ এরকম ভাবে স্ত্রীর জারকে মেনে নিতে পারে? শঙ্করের অহং বলতে কি কিছু ছিল না? শিখা যদি এরকম কিছু করত, বাসুদেব তো খুন করে ফেলতেন শিখাকে। বাসুদেব একদিন রীনাকে বলেছিলেন, শঙ্করের তো উচিত ছিল পিস্তল দিয়ে আমাকে খুন করা। রীনা অবাক হয়ে তার চোখে চোখ রেখে বলেছিল, খুন করবে কেন? কেন করবে না? ওর পৌরুষ নেই? পৌরুষ কি জিনিস জানি না, কিন্তু জানি ও আমাকে ভীষণ ভালোবাসে। আমি আঘাত পাই এমন কাজও করবে না। বাসুদেব তত্ত্বটা বোঝেননি। ভালোবাসে বলেই তো প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দেবে, না হলে কেমন ভালোবাসা? না, শঙ্কর কখনো আর অস্ফুট প্রতিবাদও করেনি। এমনকি রীনা তার সঙ্গে চুক্তি করে নিয়েছিল তার প্রথম সন্তানটি হবে বাসুদেবের। শঙ্কর মেনে নেয়। মেয়েরা আর কাকে বলে? বাসুদেব আর রীনার সন্তান হল অজাতশত্রু। না, অজাতশত্রু জানে না বাসুদেবই তার বাবা, তার বৈধ বাবা শঙ্কর। বাসুদেব 4 তলায় উঠে দেখলেন একটা পরিবার, স্বামী স্ত্রী এবং 2টি বাচ্চা লিফটের কাছে দাঁড়িয়ে সুইচ টেপাটেপি করছে। স্বামী স্ত্রীর বয়স 30-এর কিছুটা উপরে। বাসুদেব বললেন, লিফট খারাপ, সার্ভিসিং হচ্ছে। তাই নাকি? বলে ভদ্রলোক তাকালেন বাসুদেবের দিকে, তারপর স্ত্রীর দিকে চেয়ে বললেন, চলো তাহলে সিঁড়ি দিয়ে নামি। কথা বলতে গিয়ে বাসুদেব টের পেলেন তার হাফ ধরে যাচ্ছে, বড় হাফ, জিরোতে হবে। বাসুদেব জানেন এ সময় হা করে শ্বাস নিতে হয়, তাতে বেশি অক্সিজেন যায় শরীরে। দেয়ালে একটু ঠেস দিয়ে দাঁড়ালেন তিনি। ঘাম হচ্ছে। বরাবরই তিনি খাওয়ার ব্যাপারে কিছুটা তমগুণী। ঝাল মশলাদার খাদ্য, বিশেষ করে মাংস, তার এখনো প্রিয়। ইদানিং পাঠা খাসি বাদ দিয়ে মুরগি খেতে হচ্ছে ডাক্তারের নির্দেশে। রাত্রিবেলা প্রতিদিনই রুটির সঙ্গে মাংস থাকে, থাকে কাঁচা পেঁয়াজ, লঙ্কা। বেশি মাংস খাওয়াটা কি খারাপ হচ্ছে? 66 বছর বয়সের পাকযন্ত্রকে তিনি অতিরিক্ত খাটাচ্ছেন। মনে পড়ল আজ দুপুরে তিনি শুটকি মাছ খেয়েছেন। সেটা বেশ ঝাল আর গড়গড়ে মশলাদার ছিল। খেয়েছেন পাবদা এবং পোনা মাছের আরো 2 রকম পদ। পেটে গ্যাস হয়ে এত ঘাম হচ্ছে নাকি? মিনিট 5 নির্জন সিঁড়ির চাতালটায় দাঁড়িয়ে রইলেন তিনি। আস্তে আস্তে হাঁপ ধরা ভাবটা কমে গেল। কমল, কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক হল না ফুসফুস। শ্বাসের মৃদু একটু কষ্ট রয়েই গেল। রাতে আজ আর কিছু না খেলেই হল। খেতে তিনি ভালোবাসেন। অনেকদিন আগেই ডাক্তাররা তাকে সাবধান করে দিয়েছিল, খাওয়া যেন মাত্রা ছাড়া না হয়। মাত্রা একটু একটু না ছাড়ালে বেঁচে থাকার আনন্দটাই বা কোথায়? আরো 4টে তলা বাকি। বাসুদেব খুব ধীরে ধীরে সিঁড়ি ভাঙতে লাগলেন।
পারবেন? এর চেয়ে অনেক কঠিন কাজ তো তিনি করেছেন। মাত্র 8 তলা উঠতে পারবেন না, তাই কি হয়? বয়সটা একটা ধারণা মাত্র। 66 বছর বয়সে তো তিনি সক্ষম এক পুরুষ। ঠিক কথা। রিনার সঙ্গে এখন আর তার সম্পর্ক নেই, থাকার কথাও নয়। অজাতশত্রুর পর রিনার আরো একটি সন্তান হয়েছে, একটি মেয়ে, নাম পরমা। মেয়েটি শঙ্করের। বছর 10 আগে এই মেয়েটি জন্মানোর পর থেকেই রিনা সরে যেতে লাগল। বাসুদেবকে ঠিক আগের মতো কাছে টানা বন্ধ করে দিল। একদিন সন্ধ্যাবেলা ব্যালকনিতে পাশাপাশি বসে রিনা বলল, ছেলে আজকাল তোমাকে নিয়ে নানান প্রশ্ন করে। আমার মনে হয় আমাদের সম্পর্ক এখানেই শেষ হওয়া দরকার। বাসুদেবের তাতে খুব একটা আপত্তি হল না, কারণ তিনি বেশ দীর্ঘদিনই রিনাকে ভোগ করেছেন। তবু বললেন, এখনই? হ্যাঁ, শঙ্করকেও তো কিছু দিতে হবে, অন্তত অর্ধেকটা জীবন। এত ভালোবাসে আমাকে, তোমাকে অবধি মেনে নিয়েছে। এখন ওরই ত্যাগের মূল্যটা আমাদের দেওয়া উচিত। বাসুদেবের বয়স তখন মধ্য 50, ভোগ যথেষ্ট হয়েছে। আপত্তির কারণ ছিল না। তিনি সামান্য একটু অপমানও বোধ করলেন। অহং ফনা তুলেছিল। তিনি উঠে নিঃশব্দেই চলে এলেন, আর কখনো যাননি। 5 তলা পেরোবার আগেই বাসুদেবকে আবার থামতে হল। ফের শ্বাসটায় টান পড়েছে। বড্ড ঘাম। সারা গায়ে কেঁচোর মতো ঘামের ধারা নামছে। পাঞ্জাবির নিচে গেঞ্জি ভিজে যাচ্ছে ঘামে। বাসুদেব দাঁড়ালেন, হাঁপ ছাড়তে লাগলেন। চোখটায় কি একটু ঘোলাটে দেখছেন? এবার হাঁপটা সামলাতে বেশ সময় লাগলো। ধীরে ধীরে বুকের কষ্টটা কমল বটে, কিন্তু শরীরটা দুর্বল লাগছে, বেশ দুর্বল। পায়ে একটা মৃদু থরথরানি। কিন্তু আধি ব্যাধির অনেকটাই মানসিক। ব্যাধির ভয়ই অনেক সময় ব্যাধিকে ডেকে আনে। মনের জোর থাকলে অনেক ব্যাধিকেই ঠেকানো যায়। বাসুদেব পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে কপাল আর ঘাড় মুছলেন। রুমালটা ভিজে নেতিয়ে গেল। নিংড়লে জল পড়বে। 6 তলায় এসে বাসুদেব বুকের মাঝখানে ব্যথাটা টের পাচ্ছিলেন। মৃদু কিন্তু নিশ্চিত। বুকে দুরাগত দামামার মতো একটা আওয়াজ, এবং আচমকায় চোখে একটা অন্ধকার পর্দার মতো কিছু ড্রপসিনের মতো পড়েই উঠে গেল। সমস্ত বুদ্ধি, বৃত্তি, যুক্তি, সাহস ভেদ করে একটা ভয় বাসুদেবকে ভালুকের মতো চাপটে ধরল। তার কিছু হচ্ছে? সময় এসে গেল নাকি? সামনে যে দরজাটা পেলেন তারই ডোরবেল চেপে ধরলেন তিনি। ভেতরে ডিংডং আওয়াজ হল। বারবার বেল টিপলেন তিনি। বারবার আওয়াজ হল। বৃথা। কেউ নেই। প্রতি তলায় 3টে করে ফ্ল্যাট। 3টে দরজারই বেল টিপলেন বাসুদেব। তার তেষ্টা পাচ্ছে। এখনই শুয়ে পড়া দরকার। শুয়ে পড়বেন মেঝেতে? ডাক্তার তাকে বলেছিল হার্ট অ্যাটাক টের পেলেই শুয়ে পড়তে। যখন যে কোনো অবস্থাতেই শুয়ে পড়াই হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। কিন্তু বাসুদেব তা পারলেন না। মেঝে শোবেন? বাসুদেব সেনগুপ্ত কি তা পারেন? অহং যে এখনো মরেনি। তিনি অসহায়ের মতো সিঁড়ির চাতালে শুয়ে পড়লে লোকে যে হাসবে। 6টা তলা পেরিয়ে এসেছেন। 7 পেরিয়ে 8-এ উঠে যেতে পারলে আর ভাবনা কি। কিন্তু আরো 2টো তলা যেন এভারেস্টের মতো উঁচু মনে হচ্ছে এখন। বাসুদেব বারবার চোখে আলো আর অন্ধকার দেখছেন। বুকে মাদল বাজছে। ক্রমে ক্রমে পুঞ্জীভূত হচ্ছে বুকের ব্যথা। বাসুদেব রেলিং আঁকড়ে ধরে 2টো সিঁড়ি ভাঙতে কোকিয়ে উঠলেন ব্যথায়। তার কষে ফ্যানার মতো কি যেন একটা বুজকুড়ি কাটছে। মাথা টলে যাচ্ছে। হাত ও পা শিথিল আর শীতল হয়ে যাচ্ছে। তিনি প্রাণপণে ডাকতে চেষ্টা করলেন, শিখা, শিখা। সিঁড়ি দিয়ে কে যেন নেমে আসছিল। খোলা চোখে চেয়ে ধীরে ধীরে বাসুদেব সিঁড়িতে পড়ে যাচ্ছেন। চেঁচিয়ে বললেন, বাঁচাও। যে নেমে এলো তার মুখটা চিনতে পারলেন বাসুদেব। তার দিকে চেয়ে আছে। বাসুদেব হাতটা বাড়িয়ে দিলেন। ধরো, আমাকে ধরো। সে ধরল না। ধীর পায়ে নেমে গেল পাশ কাটিয়ে। বাসুদেব গড়িয়ে পড়লেন সিঁড়িতে। চোখে জবনিকা নেমে এলো। চেনা মানুষের মৃত্যু সংবাদ পাওয়া মানে একটা কর্তব্যের মধ্যে পড়ে যাওয়া। যেতে হবে, সময়োচিত শোক জ্ঞাপন করতে হবে। এড়াতে না পারলে শ্মশান বন্ধু হতে হবে। আনঅ্যাভয়েডেবল। বাসুদেব সেনগুপ্তের মৃত্যু সংবাদটা খবর পেল সকালে ব্রেকফাস্টের সময়। বাসুদেব যে তার খুব প্রিয় বা শ্রদ্ধেয় মানুষ ছিলেন এমন নয়, কিন্তু সম্পর্কটা এড়ানোও যায় না। তার পিস্তুত বোনের শ্বশুর। তাছাড়া সবর যে ক্লাবে ফুটবল খেলত
সে ক্লাবের একজন বিশিষ্ট প্রাক্তন খেলোয়াড় ও কর্মকর্তা। ভালোই চেনা জানা ছিল একটা সময়ে। ব্রেকফাস্টটা পুরোটা খেতে পারল না সবল, উঠে পড়ল, যেতে হবে। পুলিশ জিপে বেশি সময় লাগলো না। লিফটে 8 তলায় উঠে দেখল বাসুদেবের ফ্ল্যাটের দরজা খোলাই রয়েছে। বিস্তর লোক জমা হয়েছে ঘরে। ক্লাবের লোকের এসেছে, বেশ কয়েকজন খেলোয়াড়, আত্মীয় স্বজন তো আছেই। ঘরে থমথম একটা ভাব। সামনের ঘরেই একটা ডিভানে বাসুদেবকে শুইয়ে রাখা হয়েছে। ফুল, মালা, ধূপকাঠি, বিভিন্ন ক্লাব বা কর্মকর্তাদের দেয়া ফুলের চাকা ডিভানের গায়ে দাঁড় করানো। ঘটনাটা দুঃখজনক। ফোনে বাসুদেবের বড় ছেলে বলেছিল লিফটে না উঠে বাসুদেব হেঁটে উঠছিলেন। কমজোরি হার্ট, ওই পরিশ্রম নিতে পারেনি। 7 তলার গোড়াতেই বাসুদেব হার্ট অ্যাটাক হয়ে মারা যান। রাত 10টা অব্দি কেউ ঘটনাটা টের পায়নি, কারণ ফ্ল্যাট বাড়িটার অধিকাংশই খালি, লোক এখনো আসেনি। 10টাতেও স্বামী না ফেরায় শিখাদেবী বেরিয়ে এসে লিফটে নিচে নামেন। দারোয়ান কিছু বলতে পারেনি। 6 তলার নন্দীবাবু রাত 10:30টায় ফিরে বাসুদেবকে দেখতে পান। তিনি শিখাকে খবর দেন। ঘরে কান্নাকাটি তেমন কিছু নেই। বাসুদেবের স্ত্রী সোফায় বসে আছেন, দুপাশে দুজন মহিলা। শিখার মুখখানা থমথমে। এই যা, ছেলে অর্কদেব আর বুদ্ধদেব একটু গম্ভীর মাত্র। মেয়ে সুপর্ণা একটি সোফায় বসে চোখে রুমাল চাপা দিয়ে মাথা নিচু করে আছে। সবর শিখার কাছে এগিয়ে গেল। স্যাড মাসিমা। শিখা বিমর্ষ গলায় বলল, কি করে যে হলো? উনি লিফট থাকতে হেঁটে উঠছিলেন কেন? কি করে বলবো, শরীর নিয়ে খুব বড়াই ছিল তো, হয়তো শক্তি পরীক্ষা করতে চাইছিল। স্ট্রেঞ্জ। একজন ক্রনিক হার্ট পেশেন্ট লিফট থাকতেও হেঁটে 8 তলায় উঠতে চাইবে কেন, সেটা একটা জরুরি প্রশ্ন, কিন্তু সেটা নিয়ে মাথা ঘামানোর মানে হয় না। একজন বিরল কেশ 30-32 বছরের মজবুত চেহারার লোক দরজার কাছাকাছি দাঁড়ানো। লোকটা একটু এগিয়ে এসে বলল, লিফটটা সার্ভিসিং হচ্ছিল বলে উনি হেঁটে উঠছিলেন। আমাদের তো উনি খবর দিলেন যে লিফটটা সার্ভিসিং হচ্ছে। সবর বলল, ও। লোকটা উপযাচক হয়ে বলল, আমরা অবশ্য নিচে নেমে সার্ভিসিং এর লোকেদের দেখতে পাইনি, তবে লিফটের দরজা খোলা ছিল। আপনি কি এবারের ফ্ল্যাট ওনার? হ্যাঁ, আমি 4 তলায় থাকি। ইনফ্যাক্ট বোধহয় আমরাই ওকে জীবিত অবস্থায় শেষ দেখতে পাই। উনি বেশ ঘামছিলেন আর হাঁপাচ্ছিলেন। আমরা নামবার সময় ওর কথাই আলোচনা করছিলাম। আমরা মানে কারা? আমি, আমার স্ত্রী আর ছেলে মেয়ে। আমরা কাল সন্ধ্যাবেলা একটা নেমন্তন্নে যাচ্ছিলাম। লিফটের সামনে ওর সঙ্গে দেখা। আপনার নাম? বিরহ মল্লিক। অর্ক একরকম বন্ধুর মধ্যেই পড়ে। সবরের সঙ্গে অর্কর বেশ ভাব আছে। এর বউ মধুমিতাই তার পিস্তুত বোন। অর্ক এগিয়ে এসে বলল, দারোয়ান কিন্তু বলছে কাল লিফট সার্ভিসিং করতে কারো আসার কথা সে জানে না। বাবা যখন সন্ধ্যাবেলা ফিরেছিল তখন দারোয়ানটা ছিল না, চা খেতে গিয়েছিল। সে ফিরে এসে লিফটে কাউকে দেখেনি, তবে সেও বলছে দরজা খোলা ছিল দেখে বন্ধ করে দেয়। এনিওয়ে, ব্যাপারটা ডিসগাস্টিং। নতুন লিফট, তার আবার সার্ভিসিং এর কি দরকার হলো বুঝি না। সবার একটু কাঁধ ঝাঁকালো, তারপর বলল, যা হওয়ার তা তো হয়েই গেছে। অর্ক মাথা নেড়ে বলল, হ্যাঁ, কি আর করা যাবে। তবে লিফট যখন চলছে না তখন বাবা একটু অপেক্ষা করলে পারত, কারণ ঘটনার আধ ঘন্টার মধ্যেই 5 তলায় মিস্টার সাহা ফিরে আসেন। তিনি লিফটে উঠেছেন। সবর ব্যাপারটা তেমন মাথায় নিল না, যদিও তার মাথার ভেতর কয়েকটা যুক্তি ঠিক মতো পারস্পর্যে আসছিল না, তবুও সেই ব্যাপারটা ঝেড়ে ফেলতে চাইল মন থেকে। এসব নিয়ে মাথা ঘামানোর মানেই হয় না। একটু বাদে ঘরে ভিড় আরো বাড়ল। খাটটা টেসে গেছে, নিচে গাড়িও প্রস্তুত। ভেতর থেকে মধুমিতা বেরিয়ে এসে সবরকে বলল, টুকুদা, তুমি কি শ্মশানে যাবে? না রে, আমার কিছু জরুরি কাজ আছে। অনেক লোক দেখছি, আমার কি যাওয়া দরকার? না না, কোনো দরকার নেই। আমি ভাবছিলাম শ্বশুরমশাই তো গেলেন, এরপর কি হবে? ঢাকুরিয়ার ভাসুর আর দেওররা নাকি হাঙ্গামা করতে পারে। তুমি বোধহয় জানো না যে ঢাকুরিয়ার বাড়িটা থেকে শ্বশুরমশাই আমার খুড়তুতো আর জেঠতুতো দেওর ভাসুরদের বঞ্চিত করেছিলেন। একটু আধটু শুনেছি, হাঙ্গামা করার কি আছে? দেওয়ানি মামলা, আদালতে ফয়সালা হবে। মামলা তো হয়নি, তাতে নাকি লাভ নেই। তাহলে আর হাঙ্গামা করে কি লাভ? শাশুড়ি তো এই ফ্ল্যাটে একা থাকবেন, উনি ভয় পাচ্ছেন। ওরা এসে হামলা করলে উনি তো কিছু করতে পারবেন না। উনি পুলিশ প্রোটেকশনের কথা বলেছিলেন।
তুমি কিছু করতে পারবে? সবর মাথা নেড়ে বলল, এক্ষেত্রে পুলিশ অ্যান্টিসিপেটরি প্রোটেকশন দেয় না, তবে উনি সিকিউরিটি গার্ড রাখতে পারেন। কিন্তু তার দরকারটা কি? এত বড় ফ্ল্যাট, তোর এসে থাকলেই পারিস। না বাবা, আমরা আলাদা আছি, আলাদাই ভালো। তোর দেওর বুদ্ধদেব তো বিয়ে করেনি, সে এসে মায়ের সঙ্গে থাকুক। বাস্তবিকই তো, এত বড় ফ্ল্যাটে উনি একা থাকবেন কি করে? বুদ্ধদেব? তাকে তো চেনো না। আমার কর্তাটি তার বাবাকে পছন্দ করতো না ঠিকই, কিন্তু ঘেন্নাও করতো না। বুদ্ধদেবের আবার বাবার উপর এত রাগ যে বাবা যে বাড়িতে বাস করতো সে বাড়িতেও সে বাস করবে না। বাসুদেব সম্পর্কে সবর খানিকটা জানে। একসময় ভালো খেলোয়াড় ছিলেন বটে, কিন্তু জীবনের অন্যান্য ক্ষেত্রে বোধহয় আদ্যন্ত স্পোর্টসম্যান ছিলেন না। উপরন্তু অসম্ভব দাম্ভিক এবং বদমেজাজিও ছিলেন। সে মধুমিতার কাছেই শুনেছে স্ত্রীর সঙ্গে তার ব্যবহার ছিল খুব খারাপ। পরিবারের উপর নিরঙ্কুশ প্রভুত্ব করতে চাইতেন বলে অর্ক আর বুদ্ধ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। মেয়ে সুপর্ণাও বাপের বাড়িতে বিশেষ আসে না, কারণ কি একটা মতবিরোধ হওয়ায় বাসুদেব নাকি জামাই শিবাজিকে জুতো পেটে করার হুমকি দিয়েছিলেন। মেগালোম্যানিয়াকদের সৌজন্যবোধ কমই থাকে। এরা নার্সিসিজমের করুণ শিকার। না পারে অন্যকে আপন করতে, না পারে নিজেকে অন্যের মধ্যে সঞ্চার করতে। ফলে এরা একা হয়ে যায়। বাসুদেবকে নিয়ে যাওয়ার তোড়জোড় হচ্ছে, তাকে ঘিরে বেশ জমাট একটা ভিড়। সবর বলল, তো শাশুড়ি যাদের ভয় পাচ্ছে তাদের নাম আর ঠিকানাটা আমাকে একটা কাগজে লিখে দিস তো, দেখব। মধুমিতা বলল, সবাই অ্যাগ্রেসিভ নয়। গোপাল বলে একজন আছে, সেই একটু বেশি ভোকাল, আর শিবশঙ্কর, দুজনেই সম্পর্কে আমার ভাসুর। তুই চিনিস ওদের? চিনি, কয়েকবার দেখেছি। ভয় দেখাতো নাকি? ও বাবা, খুব ভয় দেখাতো। লাশ ফেলে দেওয়ার কথাও বলতো। শ্বশুরমশাইকে মুখের উপরই গোপাল একদিন বলেছিল। শ্বশুরমশাই তেড়ে মারতে গিয়েছিলেন। সে কি কাণ্ড! সবর একটু হাসল, বলল, এরকম ঘরে টরে হয়, অত ভাববার কিছু নেই। আমার মনে হয় না ওরা তো শাশুড়ির উপর হামলা টামলা করবে। তুমি একটু থ্রেট করলে হয়তো ভয় পাবে। উল্টোটাও হতে পারে, থ্রেট করলে ইগোতে লাগবে, তখন হয়তো অ্যাগ্রেশনের রাস্তা বেছে নেবে। হিউম্যান সাইকোলজি বড় পিকুলিয়ার। মধুমিতা ভয় পেয়ে বলল, ও বাবা, তাহলে থাক। সত্যি তো, ভয় দেখালে আবার উল্টো বিপত্তি হতে পারে। গোপাল আবার ভীষণ গুন্ডা টাইপের। দরজা দিয়ে ৩-৪ জন ঢুকতেই মধুমিতা চাপা গলায় বলে উঠল, ওমা, এই তো ওরা। সবর নিষ্পৃহ চোখে চেয়ে দেখল গম্ভীর মুখের ৪ জন যুবক এবং অগ্রভাগে একজন বৃদ্ধ। সে জিজ্ঞেস করল, বুড়ো মানুষটি কে? জেঠ শ্বশুর। গোপাল কোনজন? সবুজ টি শার্ট, মোটা গোফ। গোপাল খুব লম্বা নয়, বেশ তাগড়াই চেহারা, তবে ভুঁড়ি আছে, পুরো ঠোঁট এবং মোটা গোফ। চোখে মুখে প্রবল স্মার্টনেস এবং আত্মবিশ্বাসের ছাপ। ৪ জনের কারো মুখেই বিশেষ শোক নেই, তবে বুড়ো মানুষটি কাঁদছেন, চোখ লাল। কান্নাটা নকল বলে মনে হল না সবরের। বৃদ্ধটি তার মৃত ভাইকে কিছুক্ষণ মাথায় হাত দিয়ে আদর বা আশীর্বাদ করলেন, তারপর শিখার কাছে গিয়ে একটু বসলেন পাশের সোফায়। বড় ক্লান্ত ও বিপর্যস্ত দেখাচ্ছিল বৃদ্ধকে। শিখার সঙ্গে তার কথাবার্তা হচ্ছিল মৃদুস্বরেই। সবর বলল, তোর শাশুড়ি বেশ শক্ত ধাতের মানুষ, স্বামী মারা যাওয়ায় ভেঙে পড়েননি তো? মধুমিতা একটু মুখ বিকৃত করে বলল, দুজনের সম্পর্ক তো ছিল বিষ, কাঁদবে কি, মনে মনে হয়তো খুশি হয়েছে। যা হাড় জ্বালানো মানুষ ছিলেন শ্বশুর মশাই, বাবা। বাসুদেবকে নামানো হচ্ছে নিচে। একবার মৃদু হরিধ্বনি সহযোগে খাট উঠে গেল কয়েকজনের কাঁধে। সবার লক্ষ্য করল গোপালও কাঁধ দিয়েছে। ঘন ঘন ক্যামেরার ফ্ল্যাশ লাইট জ্বলছিল। দরজার সামনে একটু থমকালো সব বাহকেরা, তারপর ভিড়টা বেরিয়ে গেল। ধীরে ধীরে ফাঁকা হয়ে গেল ঘর। সবর শিখার কাছে গিয়ে দাঁড়াল। শিখা একদা সুন্দরী ছিলেন, এখনো আছেন। বয়স কম হলেও ৫৫-৫৫ তো হবেই, বেশিও হতে পারে, কিন্তু এখনো বেশ ছিপছিপে এবং মুখশ্রীতে বার্ধক্যের বলিরেখা বা চামড়ার শীতলতা নেই। বয়সের অনুপাতে তাকে বেশ কম বয়সী লাগে। শিখা মুখ তুলে বলল, তুমি কি এখনই চলে যাবে? হ্যাঁ মাসিমা, জরুরি একটা কাজ আছে। মাঝে মাঝে একটু খোঁজ নিও, বড্ড একা হয়ে গেলাম তো। বুড়ো মানুষটি শূন্য দৃষ্টিতে বসেছিলেন। এ কথা শুনে বললেন, একা কেন বৌমা, তোমার তো জনের অভাব নেই। শিখা যেন একটু অস্বস্তি বোধ করলেন। সবর আর দাঁড়াল না,
ঘড়িটা একবার দেখে নিয়ে বলল, চলি মাসিমা। লিফটে নিচে নেমে এলো সে, সব বাহকদের আগেই, কারণ ওরা সিঁড়ি বেয়ে নামছে, দেরি হবে। নিচে ফটকের সামনে পাড়ার লোকজনের একটু জটলা, ফুল দিয়ে সাজানো কাচের গাড়ি ঘিরে ভিড়। বড় চাকরি করার একটা মস্ত অসুবিধে, ছুটির দিন বলে কিছু নেই। এমনকি শনি রবিবারেও এমন কিছু অ্যাপয়েন্টমেন্ট বা পার্টি থাকে যার সঙ্গে কোম্পানির স্বার্থ জড়িত। আর একটা অসুবিধে, সবসময় যেন কোম্পানির নানা দায় দায়িত্ব ঘাড়ে ভর করে থাকে। শঙ্কর বসুর এটা 3 নম্বর চাকরি। সেলস ইঞ্জিনিয়ার থেকে এখন রিজিওনাল ম্যানেজার। রিচি রোডে মস্ত ফ্ল্যাটে বসবাস, 4টে টেলিফোন। ব্যাংকে মোটামুটি ভদ্রস্থ টাকা জমে যাচ্ছে। ঘরে আধুনিক জিনিসপত্র, গ্যাজেটস এবং ঝি চাকরের অভাব নেই। অভাব ব্যাপারটা অবশ্য এইসব বাস্তব সাফল্যের উপর নির্ভর করে না। অভাব এক ধরনের ধারণা, এক ধরনের অস্থিরতা, হয়তো এক ধরনের ভ্যাকুম। আজ ছুটির দিন নয়, 9টার মধ্যে অফিসে পৌঁছতে হবে, হবেই। সকাল 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে 6:30 অবধি একটু জগিং এবং হাঁটা শেষ করে বাড়ি ফিরেই দাড়ি কামানো আর স্নানের জন্য 15 মিনিট ব্যয় করতে হয়। 7টা থেকে 7:30টার মধ্যে 3টে খবরের কাগজে চোখ বোলানো, তারপরেই মাপা ব্রেকফাস্ট। 8:30টায় মারুতি এস্টিমে হুশ করে বেরিয়ে যাওয়া। তারপর সারাদিন শঙ্কর বসু, আর ব্যক্তিগত শঙ্কর বসু নয় রিনার স্বামী বা পরমার বাবা, সে তখন কেবলই নিকলসনের বড় সাহেব। আজ সকাল 7:15টায় শঙ্কর বসুর ব্যস্ত সকাল কিছুটা মন্থর করে দিল খবরের কাগজে একটা ছোট্ট খবর। খবরটা বেরিয়েছে খেলার পাতায়, ডিটেলস বিশেষ নেই। বাসুদেব সেনগুপ্ত বড় খবর হওয়ার মতো লোকও ছিলেন না। স্কাউন্ড্রেলটা 4 দিন আগে মারা গেছে, হার্ট অ্যাটাক। তিনি রেখে গেছেন স্ত্রী, 2 পুত্র, 1 কন্যা এবং অসংখ্য গুণমুগ্ধ। শঙ্কর ভ্রু কুঁচকাল। শঙ্করের মুখে খারাপ কথা কদাচিৎ কেউ শুনেছে, তার রুচিবোধ প্রবল। তবু আজ শুয়োরের বাচ্চা কথাটা যেন আপনা থেকেই তার নিঃশব্দ জীবের উপর দিয়ে গড়িয়ে এলো। শ্বাসবায়ুর সঙ্গে সেটা শব্দ হয়ে অস্ফুটে উচ্চারিতও হয়ে গেল। সামান্য লজ্জিত হল শঙ্কর। ঘড়িতে 7:45, বেশ দেরি হয়ে গেছে। আজ ব্রেকফাস্টটা স্কিপ করবে নাকি? লিভিং রুমের প্রিয় রিক্লাইনিং চেয়ারটি ছেড়ে শঙ্কর উঠে পড়ল। নাও টু ড্রেস আপ। এই ড্রেস আপে তার কিছু সময় লাগে। এমন নয় যে সে খুব সাজগোজ করে, কিন্তু ভারী কি চাকরির কিছু দাবি থাকেই। প্রায় রোজই অফিসের পর কনফারেন্স বা মিটিং বা বড় কর্তাদের সঙ্গে বৈঠক থাকেই। পোশাকটা সাবধানে না করলে কিছু ভ্রু কুঞ্চিত হয়। বেশিরভাগ দিনই স্যুট, আজও তাই। নেভি ব্লু ট্রপিক্যাল স্যুটটাই সহযোগে পরে যখন ডাইনিং হলে ঢুকল তখন 8:10। হঠাৎ আজ তার একটু গরম লাগছে। সে বেয়ারা রামুকে বলল, এয়ার কুলারটা চালিয়ে দিত, দুটোই চালা। দুটো এয়ার কুলারে ঘর ঠান্ডা হচ্ছিল বটে, কিন্তু শঙ্করের মনে হল এটা ঠিক সেই গরম নয়। বহুদিনকার পুরনো একটা রাগ আর অপমানটাই ঝটকা মেরেছে আজ। শরীরে মৃদু একটা রিরি ভাব। রিনার চলাফেরা আজও স্বপ্নের মতো, ওর হাঁটা আজও ভেসে যাওয়ার মতো সাবলীল। রিনার পুতুল পুতুল চেহারা অনেক পাল্টে গেছে বটে, কিন্তু এখনো রিনাকে ঠিক রিয়েল বলে মনে হয় না শঙ্করের। রিনা ঘরে এসে ভ্রু কুচকে বলল, এ কি, আজ তো গরম নয়, এয়ার কুলার চালিয়েছ কেন রামু? সাহেব বললেন। শঙ্কর ডাইনিং টেবিলে ব্রেকফাস্টের শূন্য প্লেটের দিকে চেয়ে বসেছিল। রামু গরম টোস্টে মাখন মাখাচ্ছে। শঙ্কর বলল, বাসুদেব মারা গেছে। রিনা সামান্য বিস্মিত হয়ে থমকাল। কি মারা গেছে? সেই স্কাউন্ড্রেলটা। রিনা বিহ্বলের মতো খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, কে খবর দিল? বাংলা খবরের কাগজের শেষ পাতায় আছে, দেখে নিও। রিনার তাতে উৎসাহ দেখা দিল না। সে শঙ্করের উল্টো দিকের চেয়ারে বসে দুহাতে মাথাটা চেপে একটু বসে রইল। আর ইউ শকড? রিনা ধীরে মুখটা তুলে বলল, আর ইউ হ্যাপি? শঙ্কর নিজেকে সংযত করে নিয়ে প্রায় স্বগতোক্তির মতো করেই বলল, আই শ্যাল নেভার বি হ্যাপি। রামু সযত্নে মাখন মাখানো টোস্ট তার প্লেটে দিল বটে, কিন্তু শঙ্কর সেটা ছুলই না। রামুর দিকে চেয়ে বলল, থাক, আর দিস না, আজ আমার খেতে ইচ্ছে করছে না, বরং হাফ কাপ কফি দে, একটু তাড়াতাড়ি। রিনা প্রায় এক দৃষ্টে তার দিকে চেয়ে আছে। চোখের পলকও যেন পড়ছে না। চোখের দৃষ্টি অবশ্য নিস্তেজ। কফিতে উপর্যুপুরি দুটো চুমুক দিয়ে শঙ্কর বলল, আই এম সরি ফর মাই রিঅ্যাকশনস।
রিনা কিছুই বলল না, কেমন একটা বিহ্বল চাহনি নিয়ে বসে রইল। ঘড়িটার দিকে একবার তাকিয়ে উঠে পড়ল শঙ্কর, বলল, চলি। ব্যাপারটা ভুলতে শঙ্করের দেরি হবে না। অফিসে গিয়ে কাজে ও কথায় অন্য একটা জগতে চলে যাবে সে। বাসুদেব সেনগুপ্ত নামে একটি রাহুর কথা তার আর মনেই থাকবে না। শঙ্কর চলে যাওয়ার পর লিভিং রুমে গিয়ে খবরের কাগজটা দেখল রিনা। খুব সামান্য খবরই ছেপেছে, একটা ছবি অবধি নেই। গত 6 বছরে বাসুদেবের চেহারা কিরকম ভাঙচুর হয়েছিল কে জানে। শোক নয়, হাহাকার নয়, আজ রিনার বড় লজ্জা করছে। আজ তার কান্নাও পাচ্ছে। বাসুদেব যে কেন এসেছিল তার জীবনে? অনেকদিন আগে তার একটা সিদ্ধান্ত নিয়েছিল, বাসুদেব ডিভোর্স করবে শিখাকে, রিনা ডিভোর্স করবে শঙ্করকে, তারপর বাসুদেব আর রিনা বিয়ে করবে। করলে আজ কি হতো? রিনা জানলার ধারে বসে রইল চুপচাপ। 8:30টায় অজু ফিরল। অজু মানে অজাতশত্রু। রিনার ছেলে, কিন্তু শঙ্করের নয়। অজু বাসুদেবের ছেলে। রিনার সন্দেহ হয় সে বা শঙ্কর অজুকে ঘটনাটা কখনো না জানালেও কোনো না কোনোভাবে অজু সেটা জানে। অজুর স্কুল কলেজের খাতায় বাবা হিসেবে শঙ্কর বসুর নাম আছে। বাবার নাম জিজ্ঞেস করলে অজু আজও শঙ্করের নামই বলে, কিন্তু হয়তো যা বলে তা বিশ্বাস করে না। কি করে অজু জানে বা সন্দেহ করে তা রিনা বলতে পারে না। হতে পারে বাসুদেব ওকে জানিয়েছে। অন্তত সম্ভাবনাটাকে উড়িয়ে দেয়া যায় না। 10 বছর আগে বাসুদেবের সঙ্গে যখন রিনা সম্পর্ক ছেদ করে তখন বলে কয়েই করেছিল। বাসুদেব অপমান বোধ করেছিল তাতে, আর সেই অপমানের প্রতিশোধ হয়তো এভাবেই নিয়েছে। আবার এমনও হতে পারে শঙ্করই জানিয়েছে ওকে, কারণ জন্মাবধি অজাতশত্রুকে শঙ্কর সহ্য করতে পারেনি কখনো। কোলে নেয়া, আদর করা তো দূরে থাক, শিশুটির দিকে তাকাতেও শঙ্কর ঘেন্না পেত। তথাকথিত বাবার কাছ থেকে এরকম ব্যবহার পেয়ে অজাতশত্রু অভ্যস্ত হয়ে গিয়েছিল। সে কখনো শঙ্করের কাছে ঘেঁষার চেষ্টা করেনি, কিন্তু পরমার প্রতি শঙ্কর ছিল অন্যরকম। পরমা বলতে শঙ্কর অজ্ঞান, আর পরমার মুখে বাপের মুখশ্রীর অবিকল ছাপ। অজাতশত্রু সেটাও লক্ষ্য করেছে নিশ্চয়। 2 সন্তানের প্রতি এই যে দুরকম ব্যবহার, এটা থেকে অজাতশত্রু নিজেও কিছু অনুমান করে নিয়ে থাকতে পারে। সে প্রখর বুদ্ধিমান। বলতে নেই, অজুর চেহারাটা চমৎকার, দীর্ঘ, অ্যাথলেটের মতো শরীর। মুখখানায় রিনার মুখ যেন বসানো, কিন্তু শরীরের গঠন এবং শারীরিক প্রকৃতিতে সে অবিকল বাসুদেব। 18 বছর বয়সেই বেশ নামকরা স্পোর্টসম্যান। স্কুল এবং জেলা স্তরে স্পোর্টসে গাদা গাদা প্রাইজ পেত। এখন টেনিস খেলছে মন দিয়ে, ভালোই খেলে। ক্রিকেটেও চমৎকার হাত। সে ভারতের সবচেয়ে দুরন্ত ফাস্ট বোলার হওয়ার চেষ্টা করছে। হোটেল ম্যানেজমেন্ট ট্রেইনি অজু অচিরেই নিজের অর্জনে দাঁড়িয়ে যাবে। রিনা সেই চেষ্টাই করছে, যাতে অজু তাড়াতাড়ি দাঁড়ায় এবং শঙ্করের কাছ থেকে দূরে সরে যায়। শঙ্কর রিনাকে আকণ্ঠ ভালোবাসত, হয়তো এখনো বাসে, কিন্তু অজুর জন্যই তাদের ভালোবাসাটা শঙ্করের কাছে নিষ্কণ্টক হয়নি কখনো। অজাতশত্রু একটা চক্ষুশূল ছাড়া আর কিছু নয় শঙ্করের কাছে। বরাবর ছেলেকে নিজের পাখনার আড়ালে আগলে রেখেছে রিনা। অজু জারজ ঠিকই, কিন্তু রিনা তো মা। গায়ে সাদা টি শার্ট, পরনে শর্টস, পায়ে কেটস। অজু হলঘরে ঢুকে পাখার নিচে শরীর জুড়োচ্ছে। সকালে অনেকটা দৌড়য় সে, এবং ইচ্ছে করেই 8:30টার পর ফেরে। হিসেব করেই ফেরে, যাতে শঙ্করের সঙ্গে মুখোমুখি না হতে হয়। প্রায় বাল্যকাল থেকেই শঙ্করের সঙ্গে এই টাইমিং এর পার্থক্য রাখতে অভ্যাস করে ফেলেছে সে। তারা একই টেবিলে বসে খায়, কিন্তু বিভিন্ন সময়ে, তাই খাওয়ার টেবিলে দেখা হয় না। একই ঘরের বাতাসে দুজনে কখনো একসঙ্গে শ্বাস নেয় না। সে এজন্য কখনো অভিযোগ করেনি, আর জন্মাবধি ব্যাপারটা হয়ে আসছে বলে তার কাছে বোধহয় অস্বাভাবিকও লাগে না। অজাতশত্রু পোশাক ছেড়ে স্নান করতে গেল। ছেলেটা খেতে ভালোবাসে, শরীরের পরিশ্রমের জন্যই ওর খিদে বেশি। রিনা উঠল, গিয়ে দেখল টেবিলে খাবার দাবার ঠিক মতো সাজানো হয়েছে কিনা। রামু 6 বছরের পুরনো লোক, সবই জানে। এও জানে এ বাড়ির কর্তার সঙ্গে অজাতশত্রুর সম্পর্ক ভালো নয়, তাই রামুর ব্যবহারে অজুর প্রতি সূক্ষ্ম অবহেলা থাকতে পারে, এই ভয়ে ছেলের খাওয়ার সময় রিনা কাছে পিঠেই থাকে। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে রিনা রাধুনী অম্বিকাকে বলল, ফ্রিজে খাবার মাইক্রোওয়েভে বসিয়েছ? না বৌদি। বসাও, অজু চানে গেছে। মাছটা রান্না হয়েছে তো? হয়েছে। তাড়াতাড়ি করো। ওমা, আলু ভাজা এখনো চড়াওনি যে? চড়াচ্ছি।
আগে বসোনি কেন? আলু ভাজা হতে সময় লাগে জানো না? সরু করে কাটছি, হয়ে যাবে বৌদি। রিনা ফের লিভিং রুমে এসে বসল। খবরের কাগজগুলি সরিয়ে ফেলবে কিনা ভাবল একবার। অজু অবশ্য খবরের কাগজ কমই দেখে, দেখলে খেলার পাতাটা, আর এই পাতাতেই খবরটা আছে। না, লুকিয়ে লাভ নেই, বরং দেখলে দেখুক। 10 বছরের বেশি হয়েছে বাসুদেবের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার। তখন অজুর বয়স 10-11 বছর। লোকটা রোজ আসে কেন, মায়ের সঙ্গে এত কি কথা, এসব জিজ্ঞেস করত সে, এবং বাসুদেবকে একদমই পছন্দ করত না। বাসুদেব এক নিষ্ঠুর প্রকৃতির পুরুষ। অজু তার ছেলে জেনেও কোনোদিন ছেলেটাকে কাছে ডাকেনি বা আদর টাদর করেনি। রিনার হঠাৎ মনে হলো, আজকে অজুর মাছ টাছ খাওয়া উচিত। বাপ মরলে ছেলের তো হিন্দু মতে অশৌচ হয়, অশৌচের অন্যান্য নিয়ম পালন নাই করল, অন্তত আমিষ খাওয়াটা বন্ধ রাখা উচিত নয়। রিনা উঠে ফের রান্নাঘরের দরজায় এসে দাঁড়ায়। অম্বিকা, এক কাজ করো, আজ অজুকে মাছ টাছ দিও না। অম্বিকা অবাক হয়ে বলে, দেব না? না, তার চেয়ে বরং গরম ভাতে একটু ঘি দিও, আর ফ্রিজে ছানা আছে, টক করে একটু ছানার ডালনা রেঁধে দাও। তাতে তো সময় লাগবে বৌদি। লাগুক, আমি ওকে একটু বসিয়ে রাখবোক্ষণ। ডালনার আলুটা মাইক্রোওয়েভে সেদ্ধ করে নাও, তাহলে ডালনা করতে 10-15 মিনিটের বেশি লাগবে না। রিনার ভয়, এসব নিয়ম পালন না করলে যদি ছেলেটার অমঙ্গল হয়। অভিশাপ নিয়েই জন্মেছে, দিনরাত কি ওর মৃত্যুই কামনা করে না শঙ্কর? প্রায় 15 মিনিট বাদেই বাথরুম থেকে বেরিয়ে ডাইনিং হলের টেবিলে মাকে দেখে অজু হাসল। হাই মা, মুখটা অমন শুকনো করে বসে আছো কেন? নিজের মুখটা দেখতে পাচ্ছে না রিনা, বলল, এমনি। মা ছাড়া অজুর আপনজন আর কেউ নেই, এটা একমাত্র রিনা জানে। তাই ছেলেটার জন্য তার বুকের মধ্যে একটা ভয় সবসময় পাখা ঝাপটায়। সে বেঁচে থাকতে অজুটা যদি নিজের পায়ে দাঁড়িয়ে যায়, তবেই রক্ষে। শঙ্কর সংকীর্ণ মনে নয়, তবু কিছুদিন আগে শঙ্কর রাতে শোয়ার সময় তাকে বলেছিল, দেখো রিনা, আমার ইচ্ছে নয় যে আমি মারা গেলে আমার বিষয় সম্পত্তি বা টাকা পয়সার ভাগিদার অজু হয়। মনে হয় ব্যাপারটা অজুকে আগে থেকে বলে রাখা ভালো, নইলে ওর হয়তো একটা এক্সপেকটেশন তৈরি হয়ে যাবে। রিনা অসহায়ভাবে বলেছিল, কিভাবে বলবো? সেটা তোমার দায়িত্ব, আমার নয়। পিতৃ পরিচয়টা মিথ্যে হলেও তোমার মুখ চেয়ে স্বীকার করে নিয়েছি, কিন্তু ওয়ারিশান হিসেবে ওকে মেনে নিতে পারি না। আমাকে একটু সময় দাও, আমি ওকে বুঝিয়ে বলবো। সেটাই ভালো। আমার তো মনে হয় ইটস হাই টাইম টু টেল হিম দ্য ট্রুথ। লেট হিম গো টু হিজ বায়োলজিক্যাল ফাদার এন্ড লিভ উইথ দ্যাট স্কাউন্ড্রেল। আমি তো অনেকদিন ওর দায়িত্ব পালন করেছি, যা আমার পালন করার কথাই নয়। শঙ্করকে একটু দোষ দেয় না রিনা। শঙ্কর বরং ভদ্রলোক বলেই সব সয়ে নিয়েছে শুধু রিনার মুখ চেয়ে। শুধু অদ্ভুত এক ভালোবাসা ও মায়া কাটাতে পারেনি বলেই রিনার সব অযৌক্তিক শর্ত মেনে নিয়েও সে রিনাকে ছাড়তে চায়নি। পৌরুষের সব অপমান হজম করে গেছে। আজ যদি তার ক্ষতবিক্ষত মন কিছুটা বিদ্রোহ ঘোষণাই করে, তাতে দোষ কোথায়? কিন্তু রিনা যে জিনিসটা আজও বুঝে উঠতে পারে না, তা হল শঙ্করের প্রতি তার ভালোবাসা। এরকম কেন হয়? শঙ্কর কি ভীষণ ভালো একজন মানুষ? শঙ্কর কি খুব মহান? অজু পোশাক পরে খেতে এলো। এ সময়ে তার চোখে মুখে পেটের খিদেটা সাংঘাতিক ফুটে ওঠে। মা, একটা ভালো খবর আছে। কি খবর? নেক্সট উইক আমাদের প্র্যাকটিক্যাল ট্রেনিং এর জন্য পুরী নিয়ে যাবে, 1 সপ্তাহের ট্যুর। ভালোই তো। রামু খাবার নিয়ে এলো। গোগ্রাসে খাচ্ছে অজু। বলল, বাহ, আজ ঘি দিয়েছ, ফাইন। আজ কিন্তু নিরামিষ। নিরামিষ? নিরামিষ কেন? এমনি। এন্টায়ার মিলটাই নিরামিষ? জীবনে শুধু নিরামিষ তো কখনো খায়নি। আজ খা, খেয়ে দেখ, খারাপ লাগবে না। মাঝে মাঝে নিরামিষ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। তার মানে এখন থেকে কি মাঝে মাঝে নিরামিষ হবে নাকি? সেটাই ভাবছি। তাহলে বাইরে সাঁটাতে হবে। না, বাইরেও খাবে না। বাইরেও না? মাঝে মাঝে নিরামিষ খাওয়া যখন ভালো, তখন বাইরেই বা খাবি কেন? এটুকু সংযম নেই? নিরামিষ খেলে কি পেট ভরে? মনে হয় খাওয়াই হয়নি। একটা মোটে তো দিন। আচ্ছা ঠিক আছে, একটা দিন।
মাত্র একটা দিনই হয়তো নিয়মটা রক্ষা করতে পারবে রিনা, তারপর আর পারবে না। পারতে হলে সত্য উদ্ঘাটন করতে হয়, তার চেয়ে বড় যন্ত্রণাদায়ক আর কি আছে। যাক, একদিনই নিরামিষ খাক, নিয়ম রক্ষা হলেই হলো। অমঙ্গলের ভয়টা হয়তো তার অমূলক। সাহেবদের তো এসব নিয়ম নেই, কই তাদের তো কিছু হয় না। অজু হঠাৎ বলল, আজ তোমাকে একটু আউট অফ ফর্ম দেখাচ্ছে, কেন বলো তো? ঝগড়া টগড়া হয়নি তো? ঝগড়া? ঝগড়া কেন হবে? সেটাই তো ভাবছি, তোমাদের কখনো ঝগড়া হয় না। ইজ সামথিং রং? সামথিং ইজ ভেরি মাচ রং, কিন্তু সেটা রিনা কবুল করে কি করে? সে মৃদুস্বরে মিথ্যা বলল, শরীরটা ভালো নেই। কি হয়েছে? তেমন কিছু নয়, মাঝে মাঝে তো শরীরটা খারাপ হতেই পারে, বয়স হচ্ছে না। তোমার আর এমন কি বয়স হলো? মিড 40s হয়তো। কম নাকি? মেয়েরা 20-তে বুড়ি। নতুন একটা স্পা খুলেছে এ পাড়ায়, যাবে? সাউনা বাথ, ম্যাসাজ সবই আছে। দে উইল মেক ইউ ফাইটিং ফিট। ও বাবা, জন্ম ওসব করিনি, এখন হবে না। আরে না, কত বুড়ো বুড়ি যাচ্ছে। তোমরা বাঙালি মেয়েরা ফিটনেস জিনিসটাই বোঝো না। গ্যাস, অম্বল, প্রেশার, টেনশন নিয়ে জবুথবু হয়ে বসে থাকো। চলো না মা, ওটাতে খুব আল্ট্রা মডার্ন গ্যাজেটস আছে। শরীর দিয়ে আর কি হবে রে? ওই তো তোমাদের দোষ। শরীর ছাড়া আর কিছু নেই মা। শরীর ঠিক না থাকলে আর সবই মিনিংলেস হয়ে যাবে। অজু খাওয়া শেষ করে উঠল, মুখ ধুয়ে তোয়ালে দিয়ে হাত মুছতে মুছতে বলল, আমার খুব ইচ্ছে করে পরমাটাকে ভর্তি করে দিতে। 12 মাস অ্যালার্জিতে ভোগে, একটু ব্যায়াম ট্যায়াম করলে সব ঠিক হয়ে যাবে। আশ্চর্যের বিষয়, পরমাকে অজু বড্ড ভালোবাসে, আর পরমাও দাদার ভীষণ ভক্ত। দুজনের মধ্যে বয়সের অনেক তফাৎ বলে পিঠে পিঠি ভাই বোনদের মতো তাদের ঝগড়াঝাটি হয় না। আর লক্ষ্য করার বিষয় হলো, পরমা যে কোনো ব্যাপারে তার দাদাকে জিজ্ঞেস না করে কিছু করতে চায় না। কিন্তু বাচ্চা পরমাও জানে তার বাবা তার দাদাকে পছন্দ করে না। সেজন্যই বাবার সামনে সে কখনো তার দাদার কাছে বড় একটা ঘেঁষে না। রিনা বলল, ব্যায়াম ছাড়া তুই আর কিছু বুঝিস না না? লিভিং রুমের মস্ত কাচের শার্সি দিয়ে সকালের রোদ এসে ঘর ভাসিয়ে দিচ্ছে। ঘন নীল আর সাদা স্ট্রাইপের টি শার্ট আর ক্রিম রঙের প্যান্ট পরা অজু যখন সেই রোদের মধ্যে গিয়ে দাঁড়ালো, তখন হঠাৎ যেন বাসুদেবের একটা চিত্র ফুটে উঠল তার অবয়বে। রিনার বুক সর্বনাশের আশঙ্কায় কেঁপে গেল কি হঠাৎ। অজু কি জানে? অজু খবরের কাগজগুলো একের পর এক তুলে টপাটপ চোখ বুলিয়ে নিচ্ছিল। রিনার বুক কাঁপছে। অজু যেমন অবহেলায় কাগজ তুলে নিয়েছিল, তেমনি অবহেলায় রেখে দিয়ে বলল, চলি মা। এসো গিয়ে। অজু বেরিয়ে গেলে 1 কাপ চা খেল রিনা। এখন আর তার করার কিছু নেই। পরমার মর্নিং স্কুল শেষ হবে 10:30টায়, ফিরতে ফিরতে 11:15। ততক্ষণ নিজেকে নিয়ে বসে থাকা মাত্র। কিন্তু বসে থাকা গেল না। ফোন বাজছে। এ বাড়িতে 2টো ফোন, কখন যে কোনটা বাজে ধরা যায় না। রামু কর্ডলেস টেলিফোনটা এনে তার হাতে দিয়ে বলল, আপনার। হ্যালো। একটা মোটা গলা বলল, কেমন আছেন মিসেস বোস? শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সিঁড়ি ভেঙে ভেঙে প্রথম পর্ব আপনারা শুনছেন গল্পকথন বাই কল্লোল এই চ্যানেলে। গল্প পাঠে আছে আমি কল্লোল। এই গল্পটি আমাদের সর্বমোট 4টি পর্বে যাবে। আশা করছি পুরোটা সময় আপনাদের সাথে পাবো। আপনারা কাইন্ডলি অনলাইনে স্ট্রিম করে শুনবেন, ডাউনলোড করে শুনবেন না। ভালো থাকবেন, সাথে থাকবেন।